কোরবানির ঈদের বাকি আছে 2 সপ্তাহ। রসনা বাজারে শীর্ষ চাহিদায় মশলার বাজারে আমদানি নির্ভর প্রায় 9,000 কোটি টাকা। বছরে মশলা জাতীয় পণ্য চাহিদা রয়েছে প্রায় 35 লাখ টন। মশলার আমদানি পর্যাপ্ত সংকট নেই, তবুও প্রায় সব ধরনের মশলার দাম বাড়তি। ইতিমধ্যে স্থানীয় বাজারের সাথে টিসিবির দেয়া মূল্যের বেশি দরে বিক্রি হচ্ছে মশলা। সবচেয়ে বেশি দাম বেড়েছে এলাচের। এদিকে গ্রীষ্মকালীন ফল আম পাড়ার ধুম পড়েছে বাগানে। এসব আম রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে। এসব নিয়ে জানাবো বিস্তারিত। আলোচনা করব দেশের শেয়ার বাজারে বিনিয়োগ লেনদেন নিয়েও। থাকছে বন্দর বাণিজ্য। সব নিয়ে সপ্তাহের শুরুর বৌনি আয়োজনে আছি তানজিম শাফিন। দেশে প্রায় 35,000 কোটি টাকার মশলার বাজার রয়েছে। এরই মধ্যে আমদানিকৃত মশলার বাজার রয়েছে 9,000 কোটি টাকার। সামনে ঈদে রসনা বাজারে অপরিহার্য মশলা। ঈদ ঘিরে এ বাজারে কারসাজির সংখ্যা ছাড়ছে না। রাজধানীর বাজারগুলোতে প্রায় সব ধরনের মশলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দরে বিক্রি হচ্ছে। সরকার নির্ধারিত বা ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ টিসিবির যে মূল্য, যেটি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে, তো সেখান থেকে যে মূল্য দেওয়া হয়েছে মশলার বাজারে আমরা দেখছি যে তার চেয়ে অনেক বেশি দামে বাজারে স্থানীয় বাজারগুলোতে বিক্রি হচ্ছে। আর ঢাকার কয়েকটি বাজারের সাথে তুলনা করলে যেটা দেখি, এলাচ টিসিবির দেয়া মূল্য অনুযায়ী 4,400 থেকে 4,500 টাকা দাম হওয়ার কথা, কিন্তু স্থানীয় বাজারে শুরুই হচ্ছে 5,500 টাকা থেকে 5,800 টাকায়। জিরার ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে টিসিবির যে মূল্য 620 থেকে 750 টাকা, তার চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বাজারে। 700 থেকে 800 টাকা বাজারে বিক্রি হচ্ছে। লবঙ্গর ক্ষেত্রে 1300 থেকে 1360 টাকা টিসিবির দেয়া মূল্য, তবে বাজারে ব্যবসায়ীরা তা মানছেন না। তারা 1550 থেকে 1650 টাকায় লবঙ্গ বিক্রি করছেন। দারুচিনির ক্ষেত্রে দাম 500 থেকে 550 বলা হচ্ছে টিসিবির মূল্য, তবে স্থানীয় বাজারে তা বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকায়। তেজপাতার ক্ষেত্রে দাম একই রকম রয়েছে, অর্থাৎ টিসিবিতে দেখানো হচ্ছে 140 থেকে 220 টাকা। স্থানীয় বাজারেও ঠিক একই দামে পাওয়া যাচ্ছে। এদিকে রাজস্ব কর্মকর্তাদের কর্মবিরতির কারণে হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। এ নিয়ে আরো জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হয়েছেন সোহেল রানা। সোহেল, জানাবেন যে দীর্ঘদিন ধরেই প্রায় সপ্তাহব্যাপী আন্দোলনের শেষে পূর্ণাঙ্গ কর্মবিরতিতে গিয়েছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। গতকাল পূর্ণাঙ্গ কর্মবিরতি এবং আজকেও লাগাতার সেই কর্মবিরতি অব্যাহত আছে। তবে সেখানে বলা হয়েছিল যে রপ্তানি এর আওতামুক্ত থাকবে, আন্তর্জাতিক যাত্রী সেবা আওতামুক্ত থাকবে। হিলি স্থলবন্দরে আপনি কি ধরনের প্রভাব দেখলেন? থেকে বন্দর দিয়ে আমদানি বাণিজ্য যেটি সেটি বন্ধ রয়েছে। এর কারণে তারা যারা আমদানিকারক রয়েছেন তারা অনেকটাই বিপাকে পড়েছেন। তারা বলছেন, আমি কয়েকজন আমদানিকারকের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন মূলত যেহেতু সামনে কুরবানি ঈদ, মশলা পণ্যের একটা চাহিদা রয়েছে এবং সেই মশলা পণ্যগুলো তারা এলসি করেছেন এবং সেগুলো আমদানি হচ্ছে। সেই আমদানিটা যেহেতু বন্ধ রয়েছে সকাল থেকে এবং বিকেল 5টা পর্যন্ত কাস্টমসের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এই পণ্যগুলো রিসিভ করবেন না। ফলে আমদানিকারকরা কিন্তু আমদানি করছেন না, যার কারণে কিন্তু এখন পর্যন্ত কোন প্রকার ভারতীয় পণ্যবাহী ট্রাক হিলি স্থল বন্দরে প্রবেশ করেনি। এটি মূলত কারণ হিসেবে যেটি বলছেন তারা রাজস্ব যে এনবিআর যে সংস্কার ঐক্য পরিষদ রয়েছে, সেই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে যে কর্মবিরতি রয়েছে সেটি পালন করছেন, যার প্রভাবে কিন্তু এই তারা কিন্তু এই ব্যবসায়ীরা কিন্তু বিপাকে পড়ছেন। এবং আপনি যেটি বলছেন যে রপ্তানির ক্ষেত্রে, রপ্তানির বিষয়টি যেটি বলছেন যে মূলত প্রায় গত 6 মাস ধরে বন্ধ দিয়ে রপ্তানি হয়নি, সেক্ষেত্রে রপ্তানিতে তেমন একটা প্রভাব পড়ছে না এই অবস্থান কর্মসূচির। এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে যাত্রী পারাপারের যে বিষয়, সেটি স্বাভাবিক রয়েছে। পাসপোর্ট যাত্রী পারাপার এই কর্মবিরতির আওতামুক্ত রয়েছে। তো এখন পর্যন্ত বলা যায় যে বন্দর দিয়ে যে পণ্যগুলো আমদানি হয়ে থাকে সেগুলো আমদানি বন্ধ রয়েছে। বিকেল 5টা পর্যন্ত সেটি বন্ধ থাকার কথা রয়েছে। আমি কাস্টমস কর্মকর্তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি। এবং বন্দরের যে চিত্রটি রয়েছে, বর্তমানে বন্দরের চিত্রটি দেখলে হয়তো একটু বোঝাই যাবে যে আসলে বন্দরটি এখন স্থবির হয়ে পড়েছে। বন্দরে যারা শ্রমিক রয়েছেন তাদের দৈনন্দিন যে আয় সেখানেও ভাটা পড়েছে। তারা সকাল থেকে এসে কিন্তু বন্দরে বসে রয়েছেন কোনো কাজকর্ম না থাকবার কারণে। সব মিলিয়ে সাফিন, এই ছিল আমার কাছে হিলি স্থল বন্দর থেকে কাস্টমসের রাজস্ব কর্মকর্তাদের কর্মবিরতির সর্বশেষ পরিস্থিতি। হিলি স্থলবন্দরে রাজস্ব কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির কারণে থমকে গেছে আমদানি রপ্তানি কার্যক্রম। এ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সোহেল রানা। এদিকে কোরবানির আগে ব্যাংক থেকে নগদ অর্থ তোলার চাপ বাড়ে, যার ফলে ব্যাংকে তারল্য সংকট দাঁড়ায় অনেক সময়। ব্যাংক থেকে ব্যাংকে
ঋণের পরিমাণ বেড়ে যায়। তো আমরা একটু কল মানি রেট দেখে নিতে চাই। ব্যাংক থেকে ব্যাংকে ওভারনাইট কল মানি রেটের কি পরিমাণ সুদ হার রয়েছে, 10-এর বেশি রয়েছে সুদ হার। আমরা গত কয়েকদিনের যে চিত্র দেখছি তাতে আমরা দেখছি যে 19 মে থেকে 10.21 থেকে এখন কিছুটা কমে 10.09 ইন্টারেস্ট রেট দাঁড়িয়ে আছে কল মানি রেটে। অর্থাৎ তারপরেও 10-এর বেশি যখন কল মানি রেট থাকে তখন বোঝা যায় ব্যাংক থেকে ব্যাংকে ওভারনাইট ঋণ নেওয়ার যে পরিমাণ সেটি অব্যাহত আছে বা সেটি এখনো চলছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ঈদের ছুটি সমন্বয়ে গতকালও লেনদেন চলেছে, আজও লেনদেন শুরু হয়েছে যথাসময়ে। আমরা আজকের লেনদেনের সবশেষ তথ্য দেখে নিতে চাই। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে দেখছে যে আজকের দিনে এখন পর্যন্ত সূচক পড়েছে 3.97 পয়েন্ট, সার্বিক সূচক দাঁড়িয়ে আছে 4742.45 পয়েন্টে। এছাড়া সরিয়ে সূচক কমেছে 1.38 পয়েন্ট, দাঁড়িয়ে আছে 1035.85 পয়েন্টে। কমেছে ভালো ভিত্তির প্রতিষ্ঠান নিয়ে গঠিত DS30 সূচকটিও 4.51 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 1748.77 পয়েন্টে। আজকের দিনের লেনদেন ঠেকেছে তলানিতে। 165.55 টাকার লেনদেন হয়েছে এখনো পর্যন্ত। বেশিরভাগ প্রতিষ্ঠান শেয়ার দর হারিয়েছে 186টি প্রতিষ্ঠানের শেয়ারের, 125টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, দর অপরিবর্তিত আছে 85টি প্রতিষ্ঠানের শেয়ারে। অর্থাৎ বলা চলে যে পুঁজিবাজারে লেনদেন খরা কোনোভাবেই কাটছে না এবং এখন তা ঠেকেছে একেবারে তলানিতে। তো আমরা দেখে নিতে চাই যে চলতি সপ্তাহে বেশ কিছু প্রতিষ্ঠানের পর্ষদ সভা রয়েছে পুঁজিবাজারে, তাদের তথ্য। চলতি সপ্তাহে পর্ষদ সভা রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির, রূপালী ব্যাংক পিএলসি 1 তারিখে 29 মে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এবং IFIC ব্যাংক পিএলসি সবগুলো ব্যাংকে 29 তারিখে। শুধুমাত্র AB ব্যাংকের পর্ষদ সভা রয়েছে 31 মে। অর্থাৎ আর্থিক খাতের 5 প্রতিষ্ঠান, 5টি ব্যাংকের পর্ষদ সভা রয়েছে চলতি সপ্তাহে পুঁজিবাজারে। যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি রপ্তানিতে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে, এতে স্থলবন্দরের রাজস্ব শঙ্কার মুখে পড়েছে। এ নিয়ে আরও জানতে বেনাপোল স্থলবন্দর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, জানাবেন ভারত থেকে পণ্য আমদানি রপ্তানিতে কি সমস্যা হচ্ছে, সমস্যা সমাধানে বন্দর কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে কিনা? চলতি অর্থবছরের প্রথম 9 মাস অর্থাৎ জুলাই 2024 থেকে মার্চ 2025 সাল পর্যন্ত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 5,066,30,00,000 টাকা। সেখানে রাজস্ব আদায় হয়েছে 5,0104,49,00,000 টাকা। লক্ষ্যমাত্রার তুলনায় আমরা দেখেছি যে 38,019,00,000 টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। এই যখন অবস্থা, এই বন্দর দিয়ে কিন্তু সারা দেশের যে আমদানি রপ্তানি হয় তার প্রায় 65% এই স্থল বন্দর দিয়ে আমদানি হয়ে থাকে। এই অবস্থায় আর কি সমস্যার হয়েছে, বিশেষ করে যে 17 মে তৈরি পোশাক, প্লাস্টিক, বিভিন্ন সামগ্রী, কাঠের আসবাবপত্র, এই যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে প্রায় 6 ধরনের পণ্য। তার পরবর্তীতে আমরা দেখেছি যে ভারত সরকারের সাথে বাংলাদেশ সরকারের যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে বিভিন্ন সমস্যা রয়েছে এবং এই বন্দর কেন্দ্রিক কিছু সমস্যা রয়েছে, বিশেষ করে অবকাঠামোগত সমস্যা রয়েছে এবং বিশেষ বর্তমান সময়ে বিভিন্ন আন্দোলন হচ্ছে, রাজনৈতিক আন্দোলন, সব মিলে কিন্তু বন্দরে একটু যে পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। আজকেও বন্দরের বেশি অনেকটা সময় আমরা দেখেছি যে কাস্টমস কর্মকর্তার যে কর্মবিরতি পালন করছে, তার কারণেও কিন্তু আমদানি রপ্তানি ব্যাহত হচ্ছে। যারা ব্যবসায়ী রয়েছেন তারা আসলে বলছেন যে বন্দরকে রাজনৈতিক মুক্ত রাখার জন্য বিভিন্ন যে আন্দোলন হয় সেই আন্দোলন মুক্ত রাখার জন্য তারা বলছেন, না হলে যে রাজস্ব ঘাটতি দেখা দিতে পারে। চলতি যে মাসটি রয়েছে এর আগের মাস অর্থাৎ যে 2 মাস রয়েছে, এই 2 মাসে কিন্তু রাজস্ব ঘাটতি হওয়ার কিন্তু শঙ্কা রয়েছেন। তবে বন্দর কর্তৃপক্ষ বলছেন যে তাদের মতো তারা চেষ্টা করছেন যে যে আমদানি রপ্তানি সেটি যেন ঠিক থেকে থাকে এবং পণ্য আনা নেওয়া করা হয়। তবে আমরা দেখেছি যে এই বন্দর দিয়ে প্রতিদিন গড়ে প্রায় 4 থেকে 500 ট্রাক পণ্য আনা নেওয়া করা হতো, কিন্তু বর্তমান সময়ে সেটি কমে কিন্তু দাঁড়িয়েছে 3 থেকে 400 ট্রাকের মতো, অর্থাৎ প্রায় 100 ট্রাকের অধিক পণ্য আমদানি রপ্তানি কম হয়েছে। সেক্ষেত্রে কি যে রাজস্ব আদায়
সেটি কিন্তু ভাটা পড়তে পারে। এই চ্যালেঞ্জের মুখে পড়ছে কিন্তু বন্দর। যদিও কিছু অবকাঠামোগত কাজ করা হয়েছে, বন্দর যে টার্মিনাল, ব্যাকওয়ার্ড টার্মিনাল সেটি নতুন করে করা হয়েছে। তবে এখানকার যে ব্যবসায়ীরা রয়েছেন, আমদানিকারকরা রয়েছেন, তাদের কিছু দাবি রয়েছেন যে রাস্তাগুলো রয়েছে সেগুলো সংস্কার করা এবং পণ্য যে জট সেটি যেন না থাকে সেগুলো তারা দাবি করেছেন। এবং এখানে একটি যে গবেষণাগার রয়েছে, বিভিন্ন পণ্য যে পরীক্ষা করা হয় সেক্ষেত্রেও কিন্তু সমস্যা রয়েছে, স্ক্যানার সমস্যা রয়েছে। সব মিলে বন্দরে আসলে একটা জগা খিচুড়ি মতো অবস্থা বিরাজ করছে। তো সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী রিপন হোসেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জে আম যাচ্ছে দেশের বাইরে। ইংল্যান্ডে মৌসুমে প্রথমবার প্রায় 1 টন ক্ষীরসাপাত দিয়ে শুরু হচ্ছে রপ্তানি কার্যক্রম। বিষয় জানাতে জেলা সদরের জামতলা এলাকায় আছেন সহকর্মী সোহান মাহমুদ, যুক্ত হব তার সাথে। সোহান, জানাবেন মৌসুমে কি পরিমাণ আম রপ্তানি হবে, বাগানি ও ব্যবসায়ীরা কি বলছেন? শাফিন, সকাল থেকে আমরা অবস্থান করছি শহরের জামতলা এলাকার একটি আম বাগানে। এখানে এসে দেখলাম এখানকার চাষিরা ক্ষীরসাপাত আম গাছ থেকে সংগ্রহ করছেন। তবে এসব আম তারা বাজারে বিক্রির জন্য সরবরাহ করছেন না। তারা আমাদেরকে জানিয়েছেন এখান থেকে 1 মেট্রিক টন ইংল্যান্ডে পাঠানো হবে এই ক্ষীরসাপাত আম। তারা আমাদেরকে বলছেন যে আজকেই প্রথম তারা গাছ থেকে আম সংগ্রহ শুরু করেছেন, আর আজকেই তারা ইংল্যান্ডে পাঠাচ্ছেন এখানকার 1 মেট্রিক টন আম। আপনাকে যদি বলে রাখি সাফিন, গত বছর চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট আম রপ্তানি হয়েছিল 133 মেট্রিক টন, যা এবার বাড়বে বলে আমাদেরকে নিশ্চিত করেছে কৃষি বিভাগ। আপনাকে আরও একটু বলে রাখি, চাঁপাইনবাবগঞ্জের আম সারা বিশ্বেই সুনাম কুড়িয়েছে বহুবার। এবারও তার ব্যতিক্রম হয়নি, এবারও সারা বিশ্বে যাবে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। ব্যবসায়ীরা বলছেন গত বছর যেহেতু 133 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি হয়েছিল, এবার তা আরও বাড়বে। আপনাকে আরেকটু বলে রাখি, এবছর চাঁপাইনবাবগঞ্জে চীনা রাষ্ট্রদূত এসে আমবাগান পরিদর্শন করে গিয়েছেন। তারা বলছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে এবছর 1,20,000 মেট্রিক টন আম তারা কিনবেন। এবং আমরা দেখতে পাচ্ছি একটি আম বাগানে, এটি ক্ষীরসাপাত আমের বাগান। আপনাকে যদি একটু সাফিন দেখানোর চেষ্টা করি, এখানে আম সরবরাহ করে আম সংগ্রহ করে চাষিরা প্যাকেটজাত করছেন। এই প্যাকেটজাতের পরে এই আমগুলো ঢাকায় পাঠানো হবে, ঢাকা থেকে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিবে এই আমগুলো। তো সাফিন, চাঁপাইনবাবগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সহকর্মী সোহান মাহমুদ যুক্ত হয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জ থেকে, জানাচ্ছিলেন আম রপ্তানির খবর। এদিকে প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ। বেলা 12:30টায় ধর্মঘট প্রত্যাহারের পর বাঘাবাড়ি তেলের ডিপো থেকে উত্তরের জেলাগুলোতে তেল সরবরাহ শুরু হয়। এ নিয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ি তেলের ডিপো থেকে বিস্তারিত জানিয়েছেন রিফাত রহমান। জ্বালানি তেলের বিক্রয় কমিশন ন্যূনতম 60% নির্ধারণ। পেট্রোল পাম্প যেহেতু কোনো শিল্প নয়, এজেন্ট ভিত্তিক ব্যবসা, সেক্ষেত্রে পরিবেশ, কারখানা ও ফায়ার সার্ভিসের যে নিবন্ধন নিতে হয় সেই নিবন্ধন বিধান বাতিল এবং যত্রতত্র বিভিন্ন দোকানে মেশিন বসিয়ে যে জ্বালানি তেল বিক্রয় করা হয় সেটি বন্ধ ও এই যে ট্যাঙ্ক লরিগুলোর আন্তজেলা রুট পারমিট চালুর দাবি সহ 10 দফা দাবিতে ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ। এই ধর্মঘটের কারণে ভোর 6টা থেকে সিরাজগঞ্জে যে উত্তরবঙ্গের একমাত্র তেলের ডিপো রয়েছে বাঘাবাড়ি তেলের ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ থাকে। তবে প্রশাসনের আশ্বাসের কারণে এই দুপুর 12:30 থেকে কিন্তু এই ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয় এবং 12:30 থেকে এই তেলের ডিপো যে রয়েছে তেলের ডিপো থেকে তেল উত্তোলন স্বাভাবিক হয় এবং উত্তরের যে জেলাগুলোতে রয়েছে সেগুলোতেও কিন্তু তেল সরবরাহ স্বাভাবিক হয়ে এসেছে। ধর্মঘটের কারণে এই যে বাঘাবাড়ি এলাকায় যারা শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু অনেকটাই অলস সময় পার করেছেন। পাশাপাশি যেহেতু সিরাজগঞ্জের পেট্রোল পাম্পগুলো বন্ধ ছিল, এই বন্ধ থাকার কারণে জেলার যেগুলো গণপরিবহন রয়েছে, পাশাপাশি যেগুলো ব্যক্তিগত পরিবহন রয়েছে সেগুলোও কিন্তু রাস্তায় কম বের হয়েছে। এই যে তেল আসলে সরবরাহ বন্ধ থাকার কারণে উত্তরের জেলাগুলোতে যেগুলো পেট্রোল পাম্পে তেল মজুদ ছিল না সেগুলোর পেট্রোল পাম্প কিন্তু কিছুটা ভোগান্তিতে পড়ে। তবে ধর্মঘট প্রত্যাহারের কারণে অচল অবস্থা অনেকটাই কেটে এসেছে এবং কার্যক্রম কিন্তু স্বাভাবিক হয়ে উঠেছে। এই যে ছিল আমার কাছে সিরাজগঞ্জের এই বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে সবশেষ।
এ ছিল এই সপ্তাহের বর্ণিতে। এখন টেলিভিশনের ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।